করবে, তারা কিন্তু শেষ পর্যন্ত বিএনপির বিরুদ্ধেই যাবে এবং আওয়ামী লীগ আবার ঢোকানোর চেষ্টা করবে। এটা হচ্ছে কি আমার মতামত, ওপিনিয়ন। আমি জানি না পরে কি চেঞ্জ হবে কি হবে না, কিন্তু আমার মনে হয় যে এখন পর্যন্ত আমি যতজন আপনার ভারতীয় আপনার কমেন্টেটরের কথা শুনেছি, সবাই আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগ যে ভারতের 1 নম্বর চয়েস, এই ব্যাপারে কেউ কোনো দ্বিমত করে নাই, কেউ করে নাই। সুতরাং এটা হচ্ছে ভারতের পজিশন। এইবার যে জয়শঙ্কর আসলেন এই কয়েকদিন আগে, ইতিমধ্যে তো আপনার মানে আপনার তফসিল হয়ে গেছে, এর মধ্যে তো সমস্ত কিছু ডিক্লেয়ার হয়ে গেছে। এরপরে উনি বলতেছেন যে না, আওয়ামী লীগকে ঢুকাইতে হবে। আপনি তো শুনেছেন যে এইবারও উনি আওয়ামী লীগকে অন্তর্ভুক্তির জন্য এই ইয়েটা নিয়ে এসেছিলেন, এই আবদারটা নিয়ে আসছিলেন। এখন দেখেন, ওই এর মধ্যে তো একসময় একটা কথা ছিল যে জাতীয় পার্টি এবং অন্যান্যদেরকে নিয়েও হয়তো ইয়েতে ঢুকতে, আপনার নির্বাচন করতে দেওয়া হবে না, কিন্তু যাই হোক ওটা ভেস্তে গেছে, ওটা আর নাই। এখন জাতীয় পার্টি করবে। এখন আপনি আসেন যে ইয়ের ব্যাপারে, আমেরিকার ব্যাপারে। আমেরিকার ব্যাপারে আমরা কখনো শুনি নাই যে আমেরিকাও একবার বোধহয় বলেছিল ইনক্লুসিভ ইলেকশন, তারা বলেছিল আপনার জাতিসংঘ, কিন্তু আমেরিকা কখনো আওয়ামী লীগকে ঢুকাইতে হবে এইটা নিয়ে কিন্তু তারা কিন্তু কখনো জোরাজোরি করে নাই। তারা কখনো বলে নাই জন্য দিস ইজ এই অবশ্য শর্ত, অবশ্য পালনীয় শর্ত হচ্ছে আওয়ামী লীগকে নিতে হবে, তারা বলে নাই। এবং তারা আরো একটা কথা বলেছে, এবং বোধহয় ইউরোপিয়ানরাও কথা বলেছে, এটা বোধহয় যে অংশগ্রহণমূলক বলতে কিন্তু 2 রকম জিনিস বোঝায়। একটা হচ্ছে যে আপনার যতগুলা পার্টি আছে সেই পার্টির মধ্যে 90% অথবা বড় বড় পার্টিগুলো, সব পার্টিগুলা অংশগ্রহণ করে, এটা অংশগ্রহণমূলক হইতে পারে। কিন্তু সেখানে যদি দেখা যায় যে মাত্র 30% অফ দ্য পপুলেশন ইজ ভোটিং, তাহলে সেটিকে অংশগ্রহণমূলক হবে? এটা কিন্তু একটা কথা আছে। আবার যদি এমন হয় যে না, সেখানে মাত্র 4টা পার্টি ছিল, 2টা পার্টি করে নাই, বাকি 2টা পার্টি করলো, কিন্তু 90% ভোটার এসে ভোট দিল, তাহলে কি আপনি দ্বিতীয়টাকে অংশগ্রহণমূলক নির্বাচন বলবেন না? কারণ 90% ভোটার যদি উৎসাহিত হয়ে মনে করে না এই 2টা পার্টির মধ্যেই আমার পছন্দ, সুতরাং বাকি 2টা পার্টি আছে কি নাই আই ডোন্ট কেয়ার, তাহলে ওইটাও অংশগ্রহণ। আসল অংশগ্রহণমূলক হচ্ছে যখন জনগণ অংশ নেয়। সুতরাং আজকে এখন অংশগ্রহণমূলক হবে কিনা আমরা একটু পরে বুঝবো, 12 তারিখের পরে ইলেকশন হওয়ার পরে আমরা বুঝবো কত পার্সেন্ট এটাতে ভোট দেয় সেটার উপরে। যদি 50% উপরে ভোট দেয়, এমনিতেই তো আপনার আমাদের দেশে বোধহয় 65% ভোট দেয়, তো আমি মনে করি যদি 50%ও ভোট দেয়, তার মানে হচ্ছে যে আগের যেই আপনার 35% ভোট দিত না, সেই 35%-এর সাথে আর 15% যোগ হয়েছে। তো 15% ভোট না দিলে বা দিলে এটাতে মানে এটাই যদি আওয়ামী লীগের ভোট হয়, এটাতে কোনো অসুবিধা নাই আমার মনে হয়। যদি আওয়ামী লীগের এরা ভোট না দেয়, আর আওয়ামী লীগের লোকরাও যারা সমর্থক, তারাও হয়তো অন্য কোনো পার্টিকে ভোট দিবে, অংশগ্রহণ করবে। সুতরাং আমি মনে করি যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা আছে, এখানে দ্বিমত আছে। তবে আমেরিকা, আমি যতদূর বুঝি, আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব চায় যে আমরা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখি। এইটা তারা চায় না যে আমরা ভারতের জন্য আরো কিছু ঝামেলা বা আরো কিছু আপনার সমস্যা তৈরি করি, এটা বোধহয় তারা চায় না। হ্যাঁ, সমস্যা তৈরি করা বলতে কি বোঝায় সেটাও আরেকটা বিষয়। আমাদের উপরে, আমাদের এই যে ডেপুটি হাই কমিশন গুলা, কনসুলেট গুলা, এটার উপরে যেই আপনার যা যেরকম হামলা, জি বলেন, ঘেরাও এবং যেভাবে আক্রমণ করা হইলো, মানে রাফলি একটা রাজনৈতিক ভাবে যেভাবে ঝামেলা তৈরি করা হইলো, তারপরে তো আমরা এখন ভিসাও কমিয়ে দিয়েছি, সুতরাং আমরা ভিসা বন্ধও করে দিয়েছি কিছু কিছু ক্ষেত্রে। সুতরাং আমার মনে হয় যে আমরা এমনিতেই সম্পর্ক, 2 দেশের সম্পর্ক ভালো না, এবং সেটা আমেরিকা বুঝে। তবে আমেরিকা চাচ্ছে না যে এটা একেবারে আপনার এমন কিছু হোক যেটা একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এইসব দিক দিয়ে আসলে মানে ভারত কি একটা গেম খেলতে চায় কিনা, মানে জামাত ক্ষমতায় আসলে ভারতের অবস্থান কি হবে? না, এটা গেম না, এটা যে কোনো ধরেন ভারত কি করতেছে, ভারত বলতেছে যে মানে আপনার ফর্মালি সে ইয়ের সাথে কথা বলতে চাচ্ছে, যে সে যে জাতীয় জামাতের সাথে কথা বলে সেটা ফর্মালি জানাতে চাচ্ছে না, কারণ সে ফর্মালি জামাতকে সাপোর্টও করে না, তাই না? সে তো বলে যে সে সাপোর্ট করে বিএনপিকে তবুও অ্যাকসেপ্টেবল, জামাতকে কোনো মতেই অ্যাকসেপ্টেবল না। দ্যাট ইজ মানে আমি ভারতীয় যে খবরাখবর পড়ি, তাদের যে সমস্ত
এক্সপার্ট আছে, তারা যেটা বলে, কারণ ইয়ে তো আপনার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা বলে না, কিছুই বলে না। সুতরাং আমরা বুঝতে পারি যে ওদের অন্যান্য যারা আপনার কথা বলে তাদের কথাতে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে গভর্নমেন্ট পলিসি। ইন্ডিয়ার গভর্নমেন্ট পলিসি হচ্ছে তারা জামাতকে সাপোর্ট করে না। তারা মনে করে জামাতের মাধ্যমে জামাত পাকিস্তানের সাথে অ্যালাইন, এবং পাকিস্তানের মানে জামাত আসা মানে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো হয়ে যাবে পাকিস্তানের সাথে, পাকিস্তান এখানে একটা আনডিউ অ্যাডভান্টেজ পাবে। সুতরাং সেই জন্য তারা জামাতকে পছন্দ করে না, অ্যাটলিস্ট দ্যাট ইজ দেয়ার অফিসিয়াল, এটা হচ্ছে তাদের অফিসিয়াল কথা। বিএনপির ব্যাপারে ভারত তো একটা নমনীয়তা অলরেডি প্রকাশ করে ফেলেছে, কিন্তু আপনার জামাতের ব্যাপারে করেনি সেরকম ভাবে। ভারত আমাদেরকে আমাদের দেশের ব্যাপারে ঝামেলা তৈরি করার জন্য নানান ধরনের আপনার হাতিয়ার তার আছে, এবং সেগুলোর কথা চিন্তা করে আমাদের যারা তারা গায়ে পড়ে ঝগড়া করেন। জি জি, জনাব সাকিব আলী, মানে আমেরিকা চায় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলেও সমস্যা নাই, বাট পাশাপাশি আমেরিকা চায় যে যাতে আমাদের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক থাকে, সম্পর্ক খারাপ না হয়, খুব খারাপ না হয়। আপনার কি মনে হয় যে আসলে আমেরিকা মনে মনে চায় জামাত ক্ষমতায় আসুক? আমরা যদি সেই শেখ হাসিনার আমলে ফিরে যাই, সেই 28 অক্টোবর সম্ভবত সেই জামাতকে মাঠে নামানোর জন্য কিন্তু পিটার হাস সহায়তা করেছিলেন, উৎসাহ দিয়েছিলেন, আব্দুল্লাহ মোহাম্মদ তাহির গিল তোমার সাথে দেখা করেছিলেন, বিভিন্ন সময়ে জামাতকে উৎসাহ দিয়েছিলেন। তো আপনার কি মনে হয় যে আমেরিকা নিরপেক্ষ, অথবা তারা জামাতের দিকে ঝুঁকে আছে? আমি জানি না। আমি একটা কথা বলতে পারি আপনাকে, যে ধরেন এমনিতে জামাত সম্পর্কে যুক্তরাষ্ট্র কখনোই কোনো কিন্তু কথা বলে না, নেগেটিভ মন্তব্য করে, নেগেটিভ কোনোদিনও আমি তার মুখ থেকে কোনো নেগেটিভ কথা শুনিনি, বরং আমি পজিটিভ কথা শুনেছি। বরং তারা তাদেরকে বলেছে একটা মডারেট ইসলামিক পার্টি, এটা বলেছে। মডারেট ইসলামিক পার্টি যখন আমেরিকা বলে, অর্থাৎ তারা উগ্রপন্থী না, এই ব্যাপারে একটা সার্টিফিকেট কিন্তু অলরেডি আমেরিকা জামাত ইসলামের প্রতি দিয়েছে। সুতরাং সেই হিসাবে আমি বলবো যে তারা তাদেরকে গ্রহণযোগ্য বলে মনে করে। এখন বিষয়টা হচ্ছে যে গ্রহণযোগ্য বলে মনে করে, ঠিক আছে, কিন্তু যদি সাপোজ এখানে আরেকটা কথা বলা ভালো, সেটা হচ্ছে কি যে জামাত, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ধরেন জামাত জিতলো, জামাত জেতার পরে 20 জন, ধরেন 20 জন বা 30 জন মেম্বার হইলো মন্ত্রী পরিষদ, কথার কথা বলতেছি, হ্যাঁ, মন্ত্রী পরিষদে যখনই দেখা যাবে যে টুপি এবং দাড়ির আধিক্য, তখন আমেরিকার প্রো খ্রিস্টান যারা আছে তারা কিভাবে রিয়েক্ট করবে? ওখানেও তো আছে আপনার ওদের খ্রিস্টান উগ্রবাদী আছে না, খ্রিস্টান উগ্রবাদী তো ইয়েতে আছে, ওদের তো আপনার দক্ষিণপন্থী আছে। তারা যদি মনে করে যে বাংলাদেশ একটা মুসলিম মানে মুসলিম ক্ল্যারিক্যাল, আমি এভাবে বলছি, ক্ল্যারিক্যাল তো ওনারা না, কিন্তু এই ধরনের ক্লারিক্যাল অ্যালাইন বা এরকম একটা কিছু যদি মনে করে, আমি কথা বলছি যে পৃথিবীতে 2টা দেশ আছে আর যেখানে টুপি দাড়ি পড়াওয়ালা লোকরা আপনার মন্ত্রী পরিষদ, একটা হচ্ছে ইরান আর একটা হচ্ছে আফগানিস্তান, থার্ড হবে বাংলাদেশ যদি জামাত জিতে। আমি কিন্তু এগেইন জামাতের এগেইনস্টে কথা বলতেছি না, আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি হোয়াট কুড বি দ্য প্রবলেম, নিরপেক্ষভাবে কথাটা বলতে চাচ্ছি আমি, কাউকে আমি ছোট বড় মানে উগ্র খ্রিস্টানপন্থীরা বা উগ্র হিন্দুত্ববাদীরা এটাকে করতেই পারে, জুইশ আছে। আপনি আমাদের এই ভারত তো আসলে হচ্ছে কি ইসরায়েলের হতে খেলে, ইসরায়েলের স্ট্র্যাটেজিতে খেলে, ইসরায়েল আছে, তো ইসরায়েল উইল নট লাইক ইট। আমি হ্যাঁ অবশ্যই বাংলাদেশ তো অবশ্যই পছন্দ করবে যেটা ইসরায়েল লাইক করে না, কিন্তু আমি বলি এই যে সরকারটা বর্তমানে আছে, এই সরকারটা যদি খুব সুন্দর করে বাংলাদেশ চালাতো এবং তার যদি অ্যাপ্রুভাল রেটিং যদি 70-80 আপ হতো, অ্যাপ্রুভাল রেটিং বলতে আমি বুঝাচ্ছি না তার কাজে আমি সন্তুষ্ট, সে ভালো কাজ করছে, আমরা চাই সে আরো থাকুক, এই ধরনের, হ্যাঁ, যদি এরকম হইতো সরকার, তাহলে কি যেটা জনপ্রিয় সরকার, যেটা অত্যন্ত কার্যকর সরকার, সেটার সাথে ভারত এভাবে করতে পারতো? আমার মনে হয় না। সুতরাং যেই আসবে, সেটা জামাত হোক, সেটা বিএনপি হোক, তারা যদি খুব কার্যকর সরকার হয়, তারা যদি সততার সাথে কাজ করতে পারে, তাদের যদি জনগণের যদি বিরাট আস্থা থাকে তাদের উপরে, তাহলে সেই অনুযায়ী ভারতের কিন্তু আপনার আক্রমণাত্মক তৎপরতা কমে যাবে বলে আমি আপনাকে এশিওর করতে পারি, নিশ্চিত করে দিতে পারি। এটা নির্ভর করবে আমাদের নেক্সট গভর্নমেন্ট কার্যকর কি কার্যকর না সেটার উপরে।
যদি কার্যকর না হয়, এই অন্তর্বর্তীকালীন সরকারের মতো হয়, তার মানে আরো আক্রমণ বাড়বে, আপনি লিখে রাখেন। আর যদি কার্যকর হয়ে যায়, ইফ দে আর রানিং দ্য কান্ট্রি ওয়েল, তাহলে দেখবেন যে কমে যাবে। আসলে আমি এই বর্তমান সরকারের মতো তো দুর্বল সরকার দেখি নাই। ঠিক আছে, তারা মানে দুর্নীতি করে নাই, লোক ভালো, বাট খুবই দুর্বল। এরা না, এটা তো ওনাদের কাজ ছিল, যেটা ওনাদের কাজ ছিল সেটা হচ্ছে যে আমাদের আমলাতন্ত্র আছে, সিভিল এবং মিলিটারি, তার সাথে কিন্তু আমাদের জনগণের একটা বিরাট গ্যাপ আছে। জনগণ বিপ্লবের পক্ষে ছিল, তারা তো বিপ্লবের বিরুদ্ধে ছিল বা বিপ্লবের পক্ষে ছিল না। এটা তো সত্য, এটাই তো বাস্তব। এখন আমি তাদেরকে কিভাবে জনগণের সাথে আনবো, এটা হচ্ছে মেইন কাজ। তাহলে আমি যদি তাদেরকে বলতাম যে তোমরা, কথার কথা আমি বলছি, আমি বলতাম যে তোমাদের সবাইকে লিখিত দিতে হবে, তোমরা লিখিত দাও যে তোমরা গত 15 বছর কি করছো। তো ধরেন একজন সচিব, সেও লিখিত দিবে, একজন জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সচিব, সেও লিখিত দিবে, এবং বলা হইতো যে তুমি যদি কোনো মিথ্যা কথা লিখো তাহলে কিন্তু জেলে ঢুকবা, মিথ্যা কথা বলতে পারবা না, মিথ্যা কথা বললে কিন্তু তদন্ত শুরু হয়ে যাবে। তো আমার মতে কি, যে তাদেরকে লিখাইয়া পড়াইয়া তাদেরকে আস্তে আস্তে কিন্তু জনগণের পক্ষে আনতে। যদি আমি বলতাম যে তোমার 15 বছরের অবস্থান বলো, সে কি আমাকে বলতে পারতো যে আমি হাসিনার পক্ষে থাকবো? বলতে পারতো সে? তাকে যেইভাবে না হোক, যেভাবে তাকে ব্যাখ্যা দিতে হইতো কেন সে হাসিনার পক্ষে ছিল, হাসিনা কত খারাপ ছিল, এখন সে কেন হাসিনাকে পছন্দ করে না, কেন সে এখন জনগণের পক্ষে, এটা তার লিখতে হবে তো। একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে, হ্যাঁ, ফ্যাক্ট ফাইন্ডিং, ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করে, হ্যাঁ, ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন, নানান ধরনের। এটার মেইন কথা হচ্ছে আগে তার ভিতর থেকে ব্যাখ্যা বাইর করা, তাকে আগে আস্তে আস্তে আমার জনগণের পক্ষে আনা। সে যদি একবার লিখে দিত যে আমি জনগণের পক্ষে আছি, তাহলে সেইগুলো কাজ করতে পারতো। এখন এই ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সে আরব দেশের বাহিনীগুলার সবাই অস্বীকার করছে, অস্বীকৃতি জানিয়েছে, তারা এটা করতে রাজি না। সেখানে উনি যে বলতেছেন, আমি উনাকে একটা প্রশ্ন করতে চাই, উনি কি হামাসের সাথে কথা বলেছেন? কথা বলে আমাকে বলেন যে বাংলাদেশ এটা করলে হামাস এবং প্যালেস্টিনিয়ান অথরিটি ইন ওয়েস্ট ব্যাংক, আপনাদের কোনো আপত্তি আছে? আমরা যদি এটা বলি, আমরা কি আপনাদের আস্থা রাখতে পারবো? আমরা কি আমেরিকার আস্থা আমাদের উপর আছে বলে, আপনারা কি আমাদের উপর আস্থা রাখবেন আমরা যদি ওখানে যাই? এইটা যদি সে না বলে থাকে, তার মানেটা কি? এই অন্তর্বর্তীকালীন সরকারকে হামাসের নিরস্ত্রীকরণ, গাজা বাহিনীকে, গাজার মানুষকে আপনার গাজার থেকে বের করে সোমালিল্যান্ডে পাঠিয়ে দেওয়া, এই প্রজেক্টের মধ্যে থাকতে চাচ্ছে? খলিলুর রহমান সাহেব কি বাংলাদেশকে প্যালেস্টিনিয়ানদের শত্রু করতে চায়? আমার কথা খুব সহজ, প্যালেস্টিনিয়ানদেরকে শত্রু করতে যাচ্ছেন আপনি হামাসের বিরুদ্ধে। তার মানে কি বাংলাদেশ বাহিনী যে হামাসের সাথে যুদ্ধ করবে? হামাস তো নিরস্ত্রীকরণ করে নাই, করেছে ভাই বলেন? উনি তো করে নাই, ওরা তো এখনো যুদ্ধ করে যাচ্ছে। ওরা বলছে এখন আমরা আবার যুদ্ধ করবো ইসরায়েলের সাথে, যদি ইসরায়েল আক্রমণ করে। ইন দ্যাট কাইন্ড অফ এ সিচুয়েশন আপনি স্টেবিলাইজেশন ফোর্স, তার মানে আপনি হামাসের সাথে যুদ্ধ করবেন? খলিল সাহেব বলুক যে হ্যাঁ আমরা হামাসের সাথে যুদ্ধ করতে আমাদের কোনো আপত্তি নেই, বলে দিক। বিকজ আই থিঙ্ক দিস ইজ ভেরি এটা একটা অত্যন্ত আমি জানি না পিছনের কথা, উনি যদি প্যালেস্টিনিয়ানদের ব্যাপারটা না ঠিক করে থাকেন, এবং বিশেষ করে হামাস, কারণ আমাদের যে প্যালেস্টিনিয়ান অ্যাম্বাসেডর আছে তিনি হামাসের করেন না, তিনি ওয়েস্ট ব্যাংকের করেন, মানে প্যালেস্টিনিয়ান অথরিটি করেন। উনার মাধ্যমে হামাসের যদি ইনফরমেশন, বা কাতারের মাধ্যমে, কাতারে আমাদের তো এমবাসি আছে, কাতারের বা সরকার আছে, সরকারের মাধ্যমে হামাসের যে আপনার পজিশন বা ওপিনিয়ন, এটা না নিয়ে, উনার থেকে ক্লিয়ারেন্স না নিয়ে, উনাদের এটা বলাই উচিত না, এটা উনি বলতেই পারেন না। কমপ্লিটলি আমাদের ফরেন পলিসি ইন্টারেস্টের বাইরে। কারণ উনি যে এখন, আমি তো আরো কি আর বলবো ভাই, ভারতের এখন আপনি আমেরিকার কি হইতে চান সেটা আপনার ব্যাপার। তবে আপনি বলেছেন যে এই গাজাবাসীদেরকে সব সোমালিল্যান্ডে পাঠিয়ে গাজাকে খালি করার পরিকল্পনা, এরকম তো পরিকল্পনা শুনি আমরা। এরকম এখন এটা সোমালিল্যান্ড হইতে পারে। কয়েকদিন আগে তো আপনি দেখলেন যে সোমালিল্যান্ডে তারা রিকগনাইজ করে টোরে ইসরায়েল এটা করছে, এবং এটার সম্পর্কে এটা নিয়ে কথা বলা হয়েছে। আমি এটা আমার মাথার থেকে বাইরে হয়নি, এটা অলরেডি এই ধরনের কথা উঠেছে দেখে আমি বলছি। তার মানে জি বলেন। তার মানে হচ্ছে যে এই যদি এই একটা স্টেবিলাইজেশন ফোর্সে বাংলাদেশ সেনা পাঠায়, তাহলে সেটা হবে আসলে ইসরায়েলকে সহায়তা। অবশ্যই, হ্যাঁ, ইসরায়েল এবং আমেরিকাকে সহায়তা, যে গাজাবাসীকে ওখান থেকে সরিয়ে দাও, ওখানে সরিয়ে দিয়ে ওখানে আপনার একটা সুন্দর সমুদ্র সৈকত গড়ে তুলো,
সেখানে বিক্রি করবে সমস্ত ওই প্রপার্টি বিক্রি করবে হচ্ছে জ্যারেড কুশনার, ওনার জামাই। বুঝতে পারছেন? ওরা পয়সা বানাবে। হ্যাঁ, ওটা একটা রিভিয়েরা হবে ওখানে। হ্যাঁ, ওইটা আপনার একটা সমুদ্র সৈকতের একটা শহর বানাবে। এটার মধ্যে কি বাংলাদেশে থাকা উচিত নাকি? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। জি, আমরা কেন তাদের, এবং এটার ইয়ে হবে হচ্ছে দুইজন, একজন হবে ট্রাম্প আর একটা হচ্ছে টনি ব্লেয়ার। যেই টনি ব্লেয়ার শেখ হাসিনাকে আপনার পুনর্বাসন করার কাজে সম্পূর্ণভাবে লিপ্ত, যেই টনি ব্লেয়ার যখন শেখ হাসিনা যখন আমাদের দেশে প্রধানমন্ত্রী হিসেবে চরম অত্যাচার করে যাচ্ছে, তখন টনি ব্লেয়ার তার লবিস্ট ছিল, পার্সোনালি ওনার জন্য কাজ করতেন। সেই টনি ব্লেয়ার এখন সারা জীবন উনি, আপনার মনে আছে ইরাক ওয়ার থেকে আরম্ভ করে আপনি প্রত্যেকটা যুদ্ধে সে হচ্ছে পুরোপুরি প্রো ইসরায়েল এবং প্রো ইউএস এবং অ্যান্টি প্যালেস্টিনিয়ান। তাকে বলা হচ্ছে যে এটার ইয়ে হবে, এটাকে আমরা মানতে পারি নাকি? আমরা এটার মধ্যে কেন থাকবো? আমাদের এর মধ্যে ঢুকার দরকার নেই, ঢুকারই দরকার নেই। এই ইস্যুটা দেখবে হচ্ছে গিয়ে ওইখানকার দেশগুলো বলে আমি মনে করি। ভাই, আমরা এই 7 সমুদ্রের মধ্যে পারি, ওখানে যাওয়ার আসলে কোনো দরকার নেই। এখানে আমাদের বুঝলাম, আমাদের এখানে ঢোকার কোনো জায়গা বলে আছে? এই খলিল সাহেবের কাজকর্ম সবসময় রহস্যজনক। না, উনি করতেছেন, উনি সত্যি কথা বলতে কি, উনি এবং উনার প্রধান উপদেষ্টা, ওনারা তো আমেরিকার প্রিয় হওয়ার জন্য ওনারা আর অন্য কিছু কেয়ার করেন না। ওনাদের মাথা খারাপ হয়েছে আমেরিকান দেখলে। লাভ আর তো আছে 1 মাস, মানে এটা হচ্ছে খয়রি মানুষের, এইটা হচ্ছে কি আমাদের খয়রি মানুষের কি বলে, ওই যে জন্ম থেকে পাপ, জন্মের পাপ, হীনমন্যতা, এত হীনমন্যতা যে আপনি চিন্তা করতে পারবেন না।